গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা। আজ চতুর্দশ পর্ব। তারপর দিন গড়িয়ে যাচ্ছে। অনেকগুলো বর্ষা, বসন্ত, শীত, গ্রীষ্মের আসা যাওয়ার সূত্র ধরে মানুষের চেহারাগুলোর পরিবর্তন ঘটেছে। চেহারা তা শুধু চেহারাই। স্বভাব নামক বস্তুটার তো মৃত্যু নেই। ও নাকি মৃত্যুর ওপার পর্যন্ত ধাওয়া করে নিজের খাজনা আদায় করে নেয়। তাই কাঁচা চুলে পাক ধরে, চোখ কান দাঁত আপন আপন ডিউটি সেরে বিদায় নিতে তৎপর হয়। শুধু স্বভাব তার আপন চেয়ারে বসে কাজ করে চলে। দিন আর রাত্রির অজস্র আনাগোনায় অনেকগুলো বছর কেটে গেছে। কেটে গেছে অনেক বিষণ্ণ প্রহর, অনেক দুঃসহ দণ্ড আর পল। সেদিন যারা জীবন নাটকের খাতাখানা খুলে মঞ্চে ঘোরাফেরা করছিল, অনেক অঙ্ক, অনেক গর্ভাঙ্ক পার হয়ে গেল তারা। স্বদেশী নামের যে দুরন্ত খ্যাপামিটা তছনছ করে বেড়াচ্ছিল শৃঙ্খলা আর শৃঙ্খল, সেই খ্যাপামিটা যেন নিজেরাই তছনছ হয়ে গেল গুলির বারুদে, ফাঁসির দড়িতে, অন্তহীন কারাগারের অন্ধকারে। হারিয়ে গেল অন্য শাসনের আশ্রয়ে পালিয়ে গিয়ে। চালান হয়ে গেল কালাপানি পাড়ের পুলি পোলাও নামের মজাদার দেশে। শুরু হলো পাকা মাথার পাকামি, আলাপ আর আলোচনা, আবেদন আর নিবেদন। এই পথে আসবে স্বাধীনতা। এরা বিজ্ঞ, এরা পণ্ডিত, এরা বুদ্ধিমান। এরা খ্যাপার দলের খ্যাপা নন। অনেক খ্যাপার মধ্যে একটা খ্যাপা অম্বিকা নামের সেই ছেলেটা নাকি কোথাকার কোন গারদে পৌঁছছে, কিন্তু তার জন্যে পৃথিবীর কোথাও কিছুই কি আটকে থাকল? না, আটকে থাকল না কিছুই। শুধু অবহেলা আর অসতর্কতার অবসরে হারিয়ে গেল সুবর্ণলতার জীবনের অনেকগুলো অধ্যায়। ছড়ানো ছেঁড়া পৃষ্ঠাগুলো বারবার উল্টে পাল্টেও কোথাও সেই ইতিবৃত্তের সূত্রটা খুঁজে পাওয়া যাচ্ছে না, যেখানে সুবর্ণলতার ঘর ভাঙার বর্ণনা লিপিবদ্ধ আছে। অথচ দেখা যাচ্ছে সুবর্ণলতা ঘর ভেঙে বেরিয়ে এসে আবার ঘর গড়েছে। কিন্তু অধ্যায়গুলোতে কি নতুনত্ব ছিল কিছু? চাঁপার পর চন্দনের বিয়ে হয়ে গিয়েছিল, উল্লেখযোগ্য শুধু এইটুকুই। কারণ মানুষের ইতিহাসের বিশেষ 3টি ঘটনার মধ্যে ওটা নাকি অন্যতম। তা শুধু ওই চন্দনের বিয়ে? তাছাড়া আর কি? সুবর্ণলতার বাকি ছেলেগুলোর গায়ের জামার মাপ বাড়তে বাড়তে প্রমাণ সাইজে গিয়ে ঠেকেছিল। এটাও যদি খবর হয় তো খবর। অথবা মুক্তকেশীর ছেলেদের চুলে পাক ধরেছিল, মুক্তকেশীর কোমরটা ভেঙে ধনুক হয়ে যাচ্ছিল, আর মুক্তকেশীর বউরা আর শাশুড়ির দরজায় গিয়ে, মা আজ কি কুটনো কুটব, এই গুরুতর প্রশ্নটা করতে মাঝে মাঝেই ভুলে যাচ্ছিল। এইসব কেউ যদি খবরের দলে ফেলতে চাই তো ছিল খবর। কিন্তু সবচেয়ে বড় খবর তো স্বভাব নামক জিনিসটা নাকি মরে গেলেও বদলায় না। তাই বাকি ঘটনাগুলোর ছাঁচ খুব বেশি বদলেছিল বলে মনে হয় না। হয়তো সুবর্ণলতা তেমনি অবিশ্বাস্য অবিশ্বাস্য দুঃসাহসিক সব ঘটনা ঘটাচ্ছিল। হয়তো মুক্তকেশীর মেজ ছেলে তেমনি সর্বসমক্ষে একবার করে তেড়ে উঠে বউকে শাসন করছিল, আর একবার করে আড়ালে গিয়ে নাক কান মলছিল আর পায়ে ধরছিল। হয়তো সুবর্ণলতা সেই ঘৃণায় আর ধিক্কারে আবারও ভাবতে বসেছিল কোনটা সহজ, কোনটা বেশি কার্যকরী, বিষ না দড়ি, আগুন না জল। আর শেষ পর্যন্ত কোনোটাই সহজ নয় দেখে রান্নাঘরে নেমে গিয়ে বলছিল, বামন্দি আমায় আগে 4টি দিয়ে দাও তো, শুয়ে পড়ি গিয়ে। আর কি হবে? দর্জিপাড়ার ওই গলিটার মধ্যে আর কোন স্বাদের বাতাস এসে ঢুকবে, আর কোন বৈচিত্র্যের বাণী উচ্চারিত হবে? তবে বৈচিত্র্যের কথা যদি বলতে হয় তো বলা যায়, মুক্তকেশীর বড় জামাই কেদারনাথ মুক্তকেশীর মুখ রক্ষার চিন্তা না করেই দেহ রক্ষা করেছেন। আর পেটরোগা সুশীলা হঠাৎ আলো চাল মটর জাল বাটার খপ্পরে পড়ে গিয়ে
রক্ত অতিসারে ভুগছেন। আর বৈচিত্র্য ১৯ বছরের মল্লিকা বিধবা হয়ে এসে ঠাকুমার হেসেলে ভর্তি হয়ে শুদ্ধাচারের বহর বাড়াতে বাড়াতে হাতে পায়ে হাজা ধরিয়ে বসেছে। মুক্তকেশী আক্ষেপ করে বলেন, মনে করেছিলাম পোড়া কপালি সর্বখাকি এসে তবু আমার একটু সুসার হলো। আমার হাত নুড়কুত হবে, আমাকে এক ঘটি জল দেবে। তা নয়, আমি এই ৩ ঠ্যাঙে বুড়ি ওই দস্যির ভাত রেঁধে মরছি। বড় দুঃখেই বলেন অবশ্য। বউদের পিত্তেশ জীবনে কখনো করেননি। এখনো চান যে অহংকারের মাথায় নিজের ভাত নিজে ফুটিয়ে খেতে খেতে চলে যাবেন, কিন্তু কোমরটা বড়ই বাদ সাধছে। এখন টের পাচ্ছেন কেন বলে কোমরের বল আসল বল। মল্লিকাটার কপাল পোড়ায় নিজের কপাল ছেঁচেছিলেন সত্যি, তবু ভেবেছিলেন এ তো পরের মেয়ে নয়, ঘরের মেয়ে। এর কাছে একটু পিত্তেশ করলে অহংকারটা খর্ব হবে না। তা উল্টো বিপরীত, তার ভাত নিয়েই ডেকে ডেকে মরতে হয়, স্নান আর শেষ হয় না তার। তাছাড়া বউরাই বা কে কোথায়, সেই বাঁধানো সংসার আর নেই এখন। বড় বউয়ের শরীর ভেঙেছে, মন ভেঙেছে। মেজ বউ বরের পয়সার দেমাকে এই বাড়ির ভাগ ছেড়ে দিয়ে অন্যত্র বাড়ি হাঁকড়েছেন। সেজ ছোট ২ বউ একই রান্নাঘরে ভিন্ন হাড়ি। মুক্তকেশী এখন ভাগের মা, তবু মেজটারই চোখের চামড়া আছে। দূরে থেকেও মুক্তকেশীর ব্যয়ভার বহন করে সে, সময় অসময়ে দেখে। মুক্তকেশীর ইচ্ছে পূরণের খাতে যা খরচাপত্র হয় দায় পোহায়। সুবোধের সামান্য কটি টাকা পেনশন করবেই বাকি, আর দুটো তো কঞ্জুসের এক শেষ। নিজের সেই জমজমাট সংসার আর দাপটের দিনগুলোর কথা মনে পড়লে নিঃশ্বাস পড়ে মুক্তকেশীর। নিতান্ত রাগের সময় ঘরে বসে আঙুল মটকানো আর গাল দেওয়া ছাড়া কিছু করার নেই। এমনকি গলাটা শুদ্ধ বাদ সেধেছে। চেঁচিয়ে কাউকে বকতে গেলেই কাশতে কাশতে দম আটকে আসে। মুক্তকেশী অতএব আঙুল মটকান আর ভাঙা গলায় থেমে থেমে বলেন, মরছেন সব চক্ষুছোরদের অহংকার মরছেন। আমিও মুক্তকেশী বামনি, এই বাসি মুখে বলে যাচ্ছি, যে দুর্গতি আমার হচ্ছে সেই দুর্গতি তোদেরও হোক। কিন্তু সেই ওরা কারা? শুধু কি মুক্তকেশীর বউ কটা? তা বললে অবিচার করা হবে। মুক্তকেশী অত একচোখা নন। মুক্তকেশী তার নিজের মেয়েকেও বলেন। বিরাজ যখন বেড়াতে এসে ভাই ভাজদের কাছে সারাক্ষণ কাটিয়ে চলে যাবার সময় একবার এই ঘরে এসে ঢোকে, বলে, মা কেমন আছো গো? তখন মুক্তকেশী ভারী মুখে বলেন, খুব হয়েছে, আর মার সোহাগে কাজ নেই বাছা, যাদের চক্ষু চরদ আছে তাদের কাছেই বসোগে। আর চলে গেলে বিড়বিড় করেন। কিন্তু সে তো শেষের দিকে। সুবর্ণ যখন ঘর ভাঙল তখন কি মুক্তকেশীর কোমর ভেঙেছিল? না, তখনও মুক্তকেশীর কোমর ভাঙেনি। তখনও মুক্তকেশী কিছুটা শক্ত ছিলেন। তখন মুক্তকেশীর সাপ সাপান্তের গলা আকাশে উঠেছে। তখন মুক্তকেশী বউ ভেন্ন হয়ে যাওয়ায় বুক চাপড়েছেন, নেচে বেরিয়েছেন এবং ভবিষ্যৎবাণী করেছেন আবার মাথা হেঁট করে ফিরে আসতে হবে, থোঁতা মুখ ভোঁতা হবে। হবেই, কারণ ভেন্ন হয়ে বুঝবে কত ধানে কত চাল। এখন ৫ জনের উপর দিয়ে সংসারের দায় উদ্ধার হচ্ছে। কিন্তু মুক্তকেশীর সে বাণী সফল হয়নি। সুবর্ণ ফিরে আসেনি। সুবর্ণ সেই ভাড়াটে বাড়ি থেকে নিজের বাড়িতে উঠে গিয়েছিল। এজমালি এই বাড়িটার নিজের অংশের ঘরখানার চাবি বন্ধ করে রেখে যায়নি সুবর্ণ, তার জন্যে টাকাও চায়নি। এমনকি ধীরে ধীরে যে ২-৪টে আসবাবপত্র জমে উঠেছিল কাঁচা পয়সাওয়ালা প্রবোধের, সেই সবেরও কিছুই নিয়ে যায়নি। নিয়ে যায়নি নিজের বাসনপত্র, শুধু পরবার কাপড় চোপড় আর বিছানা এই সম্বল করে বেরিয়ে পড়েছিল এই গলি থেকে। একদিন যে গলিতে ঢুকে মর্মান্তিক রকমের ঠকেছিল সুবর্ণ, নতুন চুনের আর নতুন রঙের কাঁচা গন্ধে ভরা একখানা বাড়ির গোলক ধাঁধায় ঘুরে বেরিয়েছিল দক্ষিণের বারান্দা খুঁজতে। অবশেষে দক্ষিণের বারান্দা হল সুবর্ণলতার, বড় রাস্তার ধারে।
সবুজ রেলিং ঘেরা লাল পালিশ করা মেঝে, চওড়া বারান্দা, সেই বারান্দার কোলে টানা লম্বা বড় ঘর, পূবে জানালা, দক্ষিণে দরজা। ওই পূবটাকে আচ্ছন্ন করে কোনো বাড়ি ওঠেনি। খোলা একখানা মাঠ পড়ে আছে। ঘরের মধ্যে বিছানায় শুয়ে ভোরবেলায় সূর্য ওঠা দেখতে পাওয়া যায়। আর কি তবে চাইবার রইল সুবর্ণলতার? আর কি রইল অসন্তোষ করবার, অভিযোগ করবার, উত্তাল হবার, বিষণ্ণ হবার? সুখী, সন্তুষ্ট, সব আশা মিটে যাওয়ায় সম্পূর্ণ আর পরিতৃপ্ত সুবর্ণলতার জীবন কাহিনীতে তবে এবার পূর্ণচ্ছেদ টেনে দেওয়া যায়। এরপর আর কি? বাঙালি গেরস্থ ঘরের একটা মেয়ে এর বেশি আর কি আশা করতে পারে? আর কোন প্রাপ্যের স্বপ্ন দেখতে পারে? চরম সার্থকতা আর পরম সুখের মধ্যে বসে একটির পর একটি ছেলের বিয়ে দিয়ে ঘরে বউ আনা আর বাকি মেয়ে দুটোকে পার করা, এই তো। তাতেই বা কোথায় ঠেক খেতে হবে? 3টে ছেলে তো মানুষ হয়ে উঠলই, ছোটটাও হবে নিশ্চিত, লেখাপড়ায় রীতিমতো ভালো। শেষের দিকের মেয়ে দুটো পারুল আর বকুল, দেখতে শুনতে তো দিব্যি সুন্দরী, কাজে ওদের নিয়ে ঝামেলা নেই। যে দেখবে পছন্দ করবে। 15 টাকা দিতেও পিছপা হবে না প্রবোধ। টাকা সে রোজগারও যেমন করে অগাধ, খরচেও তেমনি অকাতর এখনো। হয়তো এ নেশা ধরিয়ে দিয়েছে সুবর্ণই, খরচের নেশা। কিন্তু হয়েছে নেশা। অতএব সুবর্ণলতাকে নিয়ে লেখার আর কিচ্ছু নেই। গৃহপ্রবেশের সময় কিছু হয়নি, তাই তার কাছাকাছি সময়ে এই উপলক্ষটা নিয়ে লোকজন খাইয়েছিল প্রবোধ। কিন্তু এই ঘটনার মধ্যে সেই প্রশ্নের উত্তর কোথায়? এ তো রীতিমতো সুখাবহ ঘটনা। তবে সুবর্ণলতার রীতি অনুযায়ী হয়তো দুঃখের। ওর তো সবই বিপরীত। যারা ওকে নিয়ে ঘর করেছে আর জ্বলে পুড়ে মরেছে, তারা সবাই বলেছে বিপরীত, সব বিপরীত। বিপরীত বুদ্ধি, বিপরীত চিন্তা, বিপরীত আচার আচরণ। অতএব ঘটনাকে লিপিবদ্ধ করেই দেখা যাক। প্রথমে নাকি প্রস্তাবটা তুলেছিল প্রবোধী, আর সেই প্রথমে নাকি সুবর্ণলতা বলেছিল, গুরু মন্ত্রতন্ত্র নিচ্ছি না এখন, যদি কখনো তেমন ইচ্ছে হয়, যদি কাউ কেমন দেখি মাথা আপনি নত হতে চাইছে গুরু বলে, তখন দেখা যাবে। আলাদা হয়ে আসার পর কিছুদিন চক্ষু লজ্জায় ও বাড়ি যেতে পারেনি প্রবোধ। কিন্তু সুবর্ণলতার প্ররোচনাতেই যেতে হয়েছে শেষ পর্যন্ত। মায়ের হাত খরচ বলে মাসিক 25 টাকা করে পাঠিয়েছে সুবর্ণ, একরকম জোর করে। প্রবোধ বলেছে, অত ধাস্টামো করতে আমি পারবো না, ও টাকা মা পা দিয়ে ছুঁড়ে ফেলে দেবেন। সুবর্ণ বলেছিল, একবার ফেলে দেন, তুমি বারবার পায়ে ধরে নিয়ে ছাড়বে। মায়ের পায়ে ধরে তো লজ্জাও নেই, অমান্যও নেই। তা শেষ পর্যন্ত যেতে হয়েছিল। যদিও ছোট ভাইরা বাঁকা হেসে তুমি যে হঠাৎ বলে উত্তরটা না নিয়েই চলে গিয়েছিল, এবং সুবোধ গম্ভীর গম্ভীর বিষণ্ণ বিষণ্ণ মুখে বলেছিল, ভালো আছো তো? ছেলেপুলে সব ভালো? আর বাড়ির ছেলে মেয়েগুলো আশপাশ থেকে উঁকি ঝুঁকি মারছিল, কথা বলেনি। আর মুক্তকেশী দেখেই ডুকরে কেঁদে উঠেছিলেন। তথাপি টাকাটার সদ্গতি হয়েছিল। পা দিয়ে ছুঁড়ে ফেলে দেননি মুক্তকেশী, শুধু ভারী মুখে বলেছিলেন, তুমি যখন লজ্জার মাথা খেয়ে আগ্রহ করে দিতে এসেছ, তখন আর তোমার মুখটা ছোট করব না, দিচ্ছ রাখছি। তবে কেন আর ছেঁড়া চুলে খোপা বাঁধার চেষ্টা? তুমি তো সব সম্পর্ক তুলেই দিয়েছ। উঁচনো খাড়াটি ঘাড়ে পড়েনি, ওই পর্যন্তই হয়েছে। তা সেদিনের সেই নিশ্চিন্তার পর থেকে প্রবোধ নিত্য ওই পাড়ার যাত্রী। ও পাড়ার তাসের আড্ডাও প্রবোধহীন হচ্ছে না। আর মজা এই, বাড়িতে থাকাকালে দিনান্তে মায়ের সঙ্গে যতটুকু গল্প হতো, মায়ের কাছে যতটুকু বসা হতো, তার চতুর্গুণ হচ্ছে এখন। আর সেই অবসরেই মুক্তকেশী তার অন্য ছেলে বউদের সমালোচনা করে করে মনের ভার মুক্ত হয়ে একদিন ওই গুরু মন্ত্রের কথা তুলেছিলেন। ওটা না হলে তো আর হাতের জল শুদ্ধ হবে না।
এতখানি বয়স হলো অদীক্ষিত শরীর নিয়ে থাকা। তাছাড়া মরণের তো ধরন ঠিক করা নেই, কাজেই হঠাৎ একদিন যদি দেহই রক্ষা করে বসে সুবর্ণলতা, সেই অদীক্ষিত দেহের গতি কি হবে? সুবর্ণলতা বরের মুখে শুনে হেসে উঠেছিল, বলেছিল, গতিটা কি দেহের না আত্মার? তোমার ওই কুলগুরুর বংশধর বলেই যে ওই গাঁজাখোর শুটকো ছেলেটাকে গুরু বলে পা পুজো করতে বসবো, সে আমার দ্বারা হবে না। এই কথা শুনলে ঘরে পরে কে না ছিচিৎকার করবে সুবর্ণলতাকে? করেছিল তাই, বলেছিল এসব হচ্ছে টাকার গরম। এমনকি যার টাকার উত্তাপে এত গরম সুবর্ণলতার, সেই প্রবোধই বলেছিল, 2 টাকা হয়েছে বলেই তার গরমে ধরাকে সরা দেখো না মেজো বউ। সেই যে মা বলে, ভগবান বলে দেব ধন দেখব মন, কেড়ে নিতে কতক্ষণ, সেই হচ্ছে সার কথা। ভগবান মানুষকে দেন, দিয়ে পরীক্ষা করেন। সুবর্ণলতা হেসে ফেলেছিল, তোমার মুখে ভগবানের বাণী, এ যেন ভূতের মুখে রাম নামের মতো গো। কিন্তু কি করব বলো, যাকে গুরু বলে মন সায় না মানে। প্রবোধ রেগে উঠে বলেছিল, তা তোমার গুরু হতে হলে তো মাইকেল, নবীন সেন, বঙ্কিমচন্দ্র কি রবি ঠাকুরকে ধরতে হয়। তারা আসবেন তোমার দেহশুদ্ধির ভার নিতে? দীক্ষাহীন দেহের হাতের জল শুদ্ধ হয় না, তা জানো? এই কথা যেন কে না জানে এই কথা বলে সুবর্ণ যেন একটু মাত্রা ছাড়া হাসি হেসেছিল। তারপর হাসির চোখ মুখ সামলে বলেছিল, শুধু দেহ, তার জন্য এত দুশ্চিন্তা? তা নেব তাহলে মন্তর, ওই তোমাদের গেঁজেল গুরুপুত্তরের কাছেই নেব। দেহটার মালিক যখন তুমি, তখন তোমার মনের মতন কাজই হোক। প্রবোধ অবশ্য ওই হাসি আর কথার মানে খুব একটা হৃদয়ঙ্গম করেনি, তবে চেষ্টাও করেনি। হৃদয়ঙ্গম করতে বোঝা যাচ্ছে রাজি হয়ে গেছে, আর ভয় নেই। কারণ একবার যখন কথা দিয়েছেন মেজগিন্নি, সে কথার আর নড়চড় হবে না। এই বেলা লাগিয়ে দেওয়া যাক। অতএব গুরুমন্ত্রে দীক্ষা হল সুবর্ণলতার। এই উপলক্ষে সমারোহের কথা তো আগেই বলা হয়েছে। বিস্তর খরচ করে ফেলল প্রবোধ, বিস্তর গুরু দক্ষিণা দিল, বলল, এতটা কাল ধরে এত রোজগার করছি, সেই রোজগারে ভূত ভোজন ছাড়া কখনো কোনো সৎ কাজ হয়নি। এ তবু একটা সৎ কাজ, একটা মহৎ কাজে লাগল। মুক্তকেশী এসে যজ্ঞের হাল ধরেছিলেন। যজ্ঞ শেষে হৃষ্ট চিত্তে সকলকে বলে বেড়াতে লাগলেন, জানি আমার পেবো যা করণ কারণ করবে মানুষের মতনই করবে। মেজবৌমারের স্বভাবটাই খ্যাপাটে, নজর উঁচু, আর চিরকালের ভক্তিমতী। দেখেছি তো বরাবর, গোব্রাহ্মণ, গুরুপুরুত, কালীগঙ্গা যখন যাতে খরচ করেছি, সব খরচ তো মেজবৌমাই জুগিয়েছে, যেচে যেচে সেদে সেদে। তা ভগবানও তেমনি বাড়বাড়ন্ত বাড়াচ্ছে, মনের গুণে ধন। মেয়েদের বিয়ের সময় যখন ওই পেবই একটু খরচপত্তর বেশি করে ফেলেছিল, মুক্তকেশী ন ভূত ন ভবিষ্যতি করেছিলেন, বলেছিলেন চাল চালিয়াতি দেখানোই সব। কিন্তু এখন অন্য কথা বললেন। এখন কি তার সেই একদার ভবিষ্যৎবাণীর পরাজয়ে লজ্জিত হয়েছেন মুক্তকেশী, নাকি ছেলের এই বাড়িঘর ঐশ্বর্য বিভূতি দেখে অভিভূত হচ্ছেন? তাই মুক্তকেশীর মুখ দিয়ে বেরোয়, কি খাসা ভাড়ার ঘর মেজবৌমার, দেখলে প্রাণ জুড়োয়। পেব অবশ্য অনেকবার চুপি চুপি অনুরোধ জানিয়েছিল মাকে এই থাকাতেই থেকে যেতে। সুবর্ণলতাও তার স্বভাবগত উদারতায় বলে ফেলেছিল সে কথা। তা বেশ তো, এখানেই কেন থাকুন না, এটা তো আপনারই বাড়ি। কিন্তু কে জানে কেন মুক্তকেশী রাজি হননি। মুক্তকেশী যজ্ঞী তুলে দিয়েই চলে গিয়েছিলেন, আর কখনো সে কথা নিয়ে কথা ওঠেনি। শুধু সুবর্ণলতার বড় মেয়ে চাঁপা, যে নাকি এই উপলক্ষে এসেছিল, সে বলেছিল, ঢের ঢের মেয়ে মানুষ দেখেছি বাবা, আমার মাটির মতন এমন বেহায়া দুটি দেখিনি। আবার সাহস হলো ঠাকমাকে এখানে থাকার কথা বলতে।
কিন্তু সেটা একটা ধর্তব্য কথা নাকি? চাঁপাটা তো চিরকালই তার মায়ের সমালোচনা করে, ওটা কিছু নয়। তবে তবে দুঃখটা কোথায়? তবে কি সেই পারুর স্কুলে ভর্তি করার কথাটাতেই? তা হতেও বা পারে। চিরকালই তো তিলকে তাল করা স্বভাব সুবর্ণলতার। পারু বকুকে স্কুলে ভর্তি করার কি হলো? কদিন ধরে বলছি যে। ভানুর কাছে এসে আবেদন জানিয়েছিল সুবর্ণলতা। বড় ছেলে, তার উপর আস্থা এনেছিল, বলেছিল তোদের বাপের দ্বারা তো হবে না, তোরা বড় হয়েছিস, তোরা নিবি ভার। ভানু আজকাল করে এড়াচ্ছিল। একদিন ভুরু কোঁচকাল, ঠিক ওর সেজু কাকা যেমন ভঙ্গিতে ভুরু কোঁচকায়। ভুরু কুঁচকে বলেছিল, পারুকে এখনো স্কুলে ভর্তি করার স্বাদ তোমার? আশ্চর্য মা, অত বড় ধিঙ্গি মেয়ে স্কুলে যাবে? যাবে, স্থির স্বরে বলেছিল সুবর্ণলতা। ভানু তথাপি কথা কেটেছিল। গিয়ে তো ভর্তি হবে সেই খুদে খুদে মেয়েদের সঙ্গে, লজ্জা করবে না? সুবর্ণলতা একবার ছেলের ওই বিরক্তি কুঞ্চিত মুখের দিকে নির্নিমেষ দৃষ্টি হেনে বলেছিল, লজ্জা তো ওর করবার কথা, লজ্জা করবার কথা ওর বাপ ভাইয়ের নয় বাবা। কিন্তু একের অপরাধের লজ্জা অপরকে বইতে হয়, এই হচ্ছে আমাদের দেশের রীতি। তাই হয়তো করবে লজ্জা, কিন্তু উপায় কি? একেবারে ঘরে বসে থাকলে তো লজ্জা আরও বেড়েই চলবে। ভানু যে মাকে ভয় করে না তা নয়, ভেতরে ভেতরে যথেষ্ট করে, কিন্তু অতটা ভয় করে বলেই হয়তো বাইরে নির্ভয় ভাব ফোটাবার চেষ্টা করে। তাই অগ্রাহ্য ভরে বলে, লজ্জার কি আছে? দিদি, চন্দন, ও বাড়ির সব মেয়েরা সবাই লজ্জা একেবারে মরে আছে। আর এই বুড়ো বয়সে তোমার পারুলের স্কুলে ভর্তি হয়ে হবেটা কি? রাত দিন তো নাটক নোভেল গেলা হচ্ছে মেয়ের, আবার শুনি পদ্যও লেখেন, আর দরকার কি? সুবর্ণলতা আজকাল অনেক আত্মস্থ হয়েছে বইকি, অনেক নিরুত্তাপ। তাই ফেটে না পড়ে সেই নিরুত্তাপ গলায় বলে, মনের অন্য কোনো খোরাক নেই বলেই নাটক নোভেল পড়ে, লেখাপড়ার চাপ থাকলে করবে না। যাক, তুমি পারবে কিনা সেটাই বলো। পারা না পারার কথা হচ্ছে না, ভানু বিরক্ত গলায় বলে। এরকম বৃষ্টি কাজ করতে যে কি মুশকিল লাগে সে ধারণা নেই তোমাদের। তোমরা স্রেফ হুকুম করেই খালাস। তালগাছের মতো এক মেয়ে নিয়ে ভর্তি করতে যেতে হবে প্রাইমারি স্কুলে, মাথা কাটা যাবে না? সুবর্ণলতার বড় সাধ ছিল যে তার ছেলেরা বাড়ির ওই অকাল বৃদ্ধ কর্তাদের ভাষা থেকে অন্য কোনো পৃথক ভাষায় কথা বলবে, যে কথার ভাষা হবে মার্জিত, সভ্য, সুন্দর, যাতে থাকবে তারুণ্যের ঔজ্জ্বল্য, কৈশোরের মাধুর্য, শৈশবের লাবণ্য। সুবর্ণর সে স্বাদ মেটেনি। পাগলের সব স্বাদ মেটাও শক্ত বইকি। তাছাড়া কথা শেখার সমস্ত বয়সটা পার করে ফেলে তবে তো ওই অকাল বৃদ্ধদের আবেষ্টন ছেড়ে আসতে পেরেছে সুবর্ণলতার ছেলেরা। তাছাড়া একখানি বড় রকমের আদর্শ তো চোখের সামনেই আছে। তাই ভানু কর্তাদের ভাষাতেই কথা বলে, বলে মাথাটা কাটা যাবে না? সুবর্ণলতা ওই মাথা কাটার কথাটা নিয়ে আর কথা কাটাকাটি করে না। সুবর্ণলতা শুধু ঠোঁটটা কামড়ে বলে, প্রাইমারি স্কুলে ভর্তি করতে হবে কেন? বলেছি তো অনেকবার, পারু নিজের চেষ্টায় যতটা শিখেছে তাতে 4-5টা ক্লাসের পড়া হয়ে গেছে, সেই বুঝে উঁচু স্কুলেই দেবে। ভানু অগ্রাহ্যের হাসি হেসে বলে, হ্যাঁ, মেয়েরা তোমার ঘরে বসে অরুদত্ত তরুদত্ত হচ্ছে, তাই এখন থেকেই পদ্য। কথা শেষ করতে পারে না। সুবর্ণলতার তীব্র স্বরে বলে ওঠে, চুপ চুপ, আর একটাও কথার দরকার নেই। মিথ্যে আশা করে মরেছিলাম, চিনেছি তোদের সবাইকে, বুঝেছি জীবনের সর্বস্ব সার দিলেও আমড়া গাছে আম ফলানো যায় না। হ্যাঁ, সুবর্ণলতা বুঝেছে আমড়া গাছে আম ফলানো যায় না, তিল তিল করে বুঝেছে। বুঝে বুঝেও চোখ বুজে অস্বীকার করতে চাইছিল এতদিন। যেমন অন্ধকারে ভূতের ভয়কে ঠেকিয়ে রাখতে চায় লোকে, খোলা চোখকে বন্ধ করে ফেলে। কিন্তু ক্রমশই ধরা পড়ছে আর মনের সঙ্গে মন ভোলানো খেলা চলবে না।
আর ছেলে মানুষের মুখের শেষ বুলি বলে উড়িয়ে দেওয়া যাবে না। ভানুর বিদ্রুপব্যঞ্জক মুখভঙ্গিমায়, চোখের পেশির আকুঞ্চনে আর ঠোঁটের বঙ্কিম রেখায় স্পষ্ট দেখতে পেয়েছে সুবর্ণলতা এদের বংশের প্রথম গ্র্যাজুয়েট প্রভাষচন্দ্রকে। সুবর্ণলতাকে ব্যঙ্গ করাই ছিল যার প্রধানতম আনন্দ। আর সব ভাজেদের আর বোনেদের আর জানাশোনা সব মেয়েদেরই সুবর্ণলতার সেজো দেওয়ার অবজ্ঞা করে এসেছে বারবার। কিন্তু সুবর্ণলতাকে অবজ্ঞা করে যেন সম্মুখ সুখ হতো না তার, তাই অবজ্ঞার সঙ্গে মেশাত বিদ্রুপ। সেই বিদ্রুপ অহরহ প্রকাশ পেত চোখের আকুঞ্চনে, ঠোঁটের বঙ্কিম রেখায় আর ধারালো হাসির ছুরিতে। ভানুর প্রকৃতিতে সেই বীজ, সুবর্ণলতার সারা জীবনের সর্বস্ব সার দেওয়া গাছ। সুবর্ণলতার আর বুঝতে বাকি নেই সে গাছ কোনো মহিরুহ হয়ে ওঠার প্রতিশ্রুতি বহন করছে না। সে গাছ বাঁশঝাড় মাত্র, যে বাঁশঝাড় বংশধারার অতুলন তুলনা। আজ আর সন্দেহ নেই, আজ শুধু নিশ্চিত জানার স্তব্ধ নিশ্চেষ্টতা। আজ আর নতুন করে আতঙ্কের কিছু নেই। হঠাৎ আতঙ্কিত হয়েছিল সেই একদিন, অনেক দিন আগে, সেই যেদিন বড় হয়ে ওঠা ছেলের কাছে এসে হাসি হাসি মুখে বলেছিল সুবর্ণ, ভানু, তুই তো বড় হয়েছিস, পাশ দিলি, কলেজে ঢুকলি, আমায় এক জায়গায় নিয়ে যেতে পারবি? একলা চুপি চুপি। একলা চুপি চুপি? ভানু অবাক গলায় বলেছিল, তার মানে? মানে পরে বোঝাবো, পারবি কিনা বল আগে। ভানু এই রহস্য অভিযানের আকর্ষণে উৎসাহিত হয়নি। ভানু নিরুত্তাপ গলায় বলেছিল, কোথায় যেতে হবে না জেনে কি করে বলবো? আহা, আমি কি বাপু তোকে বিলেতে নিয়ে যেতে বলেছি নাকি? সুবর্ণর চোখ, ভুরু, নাক, ঠোঁট সব যেন একটা কৌতুক রহস্যে নেচে উঠেছিল। এখান থেকে এমন কিছুই দূর নয়, বলতে গেলে তোর কলেজেরই পাড়া। ভানুর বোধ করি হঠাৎ একটা সন্দেহ জেগেছিল, তাই ভানু ভুরু কুঁচকে প্রশ্ন করেছিল, কি তোমার সেই বাপের বাড়ি বুঝি? সে আমার দ্বারা হবে তবে না। সুবর্ণর মুখের আলোটা দপ করে নিভে গিয়েছিল। সুবর্ণর চোখে জল এসে গিয়েছিল। সুবর্ণর ইচ্ছে হয়েছিল বলে, থাক, দরকার নেই, কোথাও যেতে চাই না তোর সঙ্গে। কিন্তু সে কথা বললে পাছে ভানুর সন্দেহটাই সত্য বলে প্রমাণিত হয়, তাই জোর করে গলায় সহজ সুর এনে বলেছিল, বাপের বাড়ির কথা তোকে বলতে আসিনি আমি। তোদের মা হচ্ছে ভুঁইফোড়, বাপের বাড়িটারই কিছু নেই তার। বলছিলাম, ছেলেবেলা সেই স্কুলটাকে একবার দেখতে ইচ্ছে করে। সেই যে গরমের ছুটিতে চলে এলাম, ইহজীবনে আর চোখে দেখলাম না। হঠাৎ চুপ করে গিয়েছিল সুবর্ণ, অন্যদিকে মুখ ফিরিয়েছিল। কিন্তু ভানু মায়ের এই ভাব বৈলক্ষণ্য বুঝতে পারেনি, অথবা বুঝতে চেষ্টাও করেনি। ভানু যেন ব্যঙ্গের গলায় বলে উঠেছিল, তা আবার গিয়ে ভর্তি হবে? সুবর্ণ তখনও আতঙ্কিত হয়নি। সুবর্ণ মনে করেছিল সবটাই ছেলে মানুষের ছেলেমানসিক কৌতুক। 16 বছরের ছেলেকে ছেলে মানুষই ভেবেছিল সুবর্ণ, তাই বলে উঠেছিল, হ্যাঁ, হব ভর্তি। তুই জ্যাঠামশাই হয়ে আমাকে ঘাগরা পরিয়ে হাতে ধরে নিয়ে গিয়ে ভর্তি করে দিবি। আরে বাবা, রাস্তা থেকে একবার চোখের দেখাটা দেখব। রাস্তা থেকে? ভানু যেন পাগলের প্রলাপ শুনেছে। হ্যাঁ, তবুও সুবর্ণ প্রলাপ বকেছে। হ্যাঁ, রাস্তা থেকে, হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভয় নেই বাবা, গাড়ি থেকে নামতে চাইব না, শুধু গাড়িটা একবার সামনে দাঁড় করাবি, জানলা দিয়ে একটু দেখব বলেছিল। আর ঠিক সেই সময় সেই হাসির আভাস ফুটে উঠেছিল ভানুর মুখে, যে হাসি এবাড়ির প্রথম গ্র্যাজুয়েট প্রভাষচন্দ্রের এক চেটে। আর তখনই ধরা পড়েছিল ওর মুখের গড়নটা ওর সেজো কাকার মতো। সুবর্ণ সহসা শিউরে উঠেছিল, তথাপি সুবর্ণ যেন মনে মনে চোখ বুজেছিল। সুবর্ণ ভেবেছিল, কখনো না, আমি ভুল দেখেছি। তাই সুবর্ণ আবার তাড়াতাড়ি কথা বলে উঠেছিল, যেমনভাবে ছোট ছেলেকে বকে মায়েরা, বলে, এত বড় হলি আর এইটুকু পারবি না? তবে আর তুই বড় হয়ে আমার লাভটা হলো কি?
ভানু নিরুত্তাপ গলায় বলেছিল, কারুর লাভের জন্য কি আর কেউ বড় হয়? বয়স বাড়লে বড় হওয়া তাই নিয়ম। ও তুমি বাবার সঙ্গে যেও। আমি বাবা মেয়ে মানুষকে নিয়ে কোথাও যেতে যেতে পারবো না। সাধে তোমায় পাগল বলে লোকে, যত সব কিম্ভূত কিমাকার ইচ্ছে। সেই দিন ভয়ঙ্কর এক আতঙ্কে হাত পা হিম হয়ে গিয়েছিল সুবর্ণর। সুবর্ণ তার ছেলের মুখে তার সেজ দেওয়ারের ছায়া দেখতে পেয়েছিল। সুবর্ণ যে মনে মনে কল্পনা করে আসছে, ভানুকটি বড় হয়ে উঠলেই সে স্বাধীন হবে, সে পৃথিবীর মুখ দেখতে পাবে, আর সেই দেখার পরিধি বাড়াতে বাড়াতে একদিন ট্রেনে চেপে বসবে বহুদিনের হারিয়ে যাওয়া একখানি মুখ দেখতে। কারো কোনো মন্তব্য প্রকাশের সাহস হবে না। সুবর্ণ বড় গলায় বলবে, আমার ছেলের সঙ্গে যাচ্ছি, বলুক দেখি কেউ কিছু। উপযুক্ত ছেলের মা আমি, তোমাদের কচি খুকি বউ নই। আর তার সেই উপযুক্ত ছেলেও বলে উঠবে, সত্যি তো, আমি বড় হয়েছি আর আমার মাকে তোমরা অমন জাঁতার তলায় রাখতে পারবে না। কিন্তু স্বপ্ন ভেস্তে গেল। সুবর্ণলতার ছেলে বলল, মেয়ে মানুষকে নিয়ে রাস্তায় যাওয়া আমার দ্বারা হবে না। মেয়ে মানুষ, প্রতিটি অক্ষরে যেন মুঠো মুঠো অবজ্ঞা ঝরে পড়ছে। এই অবজ্ঞার উৎস কোথায়? অশুদ্ধ ঋণের কুণ্ঠাময় অনুভূতি। ধনীটির প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে, ধনীর কাছে ঋণী সেজে পাছে ধরা পড়ে। একদা যে এই মেয়ে মানুষের দেহদুর্গে আশ্রয় নিতে হয়েছিল, সে কথা অস্বীকার করার উপায় নেই। নিতান্ত অসহায় অবস্থায় তার সহায় ছাড়া গতি ছিল না, সে কথা অস্বীকার করার উপায় নেই। তাই অবজ্ঞা দিয়ে ঢাকা দিতে হবে সেই ঋণ। অথবা আর একটা উপায় আছে, অতি ভক্তির জাঁকজমক, যেটা মুক্তকেশীর ছেলেদের, আরও অমন অনেক ছেলেদের। সুবর্ণর ছেলে দ্বিতীয় পথে যায়নি। সুবর্ণর ছেলে সহজ পথটা ধরেছে। রক্তমাংসের এই ঋণটা অশুদ্ধ, এ কথা স্বীকার না করে সবটাই অবজ্ঞা দিয়ে ওড়াবে। আর তারপর যখন বড় হবে, যখন ওর নিজের রক্তমাংসর শত্রুতা করবে, যখন সেই শত্রুর কাছে অসহায় হবে, দুর্বল হবে, চির অবজ্ঞেয় ওই জাতটার কাছে ভিক্ষাপাত্র নিয়ে দাঁড়ানো ছাড়া গতি থাকবে না। তখন আরও আক্রোশে মরিয়া হবে, অন্ধকারের অসহায়তায় সাক্ষীকে দিনের আলোয় পায়ে ছেঁচবে, অবজ্ঞা করবে আর বিকৃত গলায় বলবে, মেয়ে মানুষ, মেয়ে মানুষ। বেথুন স্কুলের বাড়িখানা আর একবার দেখবার বাসনাটা মেটেনি সেদিন সুবর্ণলতার। তবু সে তখনও একেবারে হতাশ হয়নি। তখনও খেয়াল করেনি বংশধারার মূল উৎস থাকে অস্থিমজ্জার গভীরে। পরিবেশ বড়জোর পালিশ দিতে পারে, যেটা হয়তো আরও মারাত্মক। কখন কোন মুহূর্তে যে সেই পালিশের অন্তরাল থেকে বর্বরতার রূঢ় দাঁত উঁকি মারবে ধারণা থাকবে না, দাঁতের তীক্ষ্ণতায় দিশেহারা হতে হবে। সুবর্ণলতা তার ছেলেকে পরিবেশ মুক্ত করে নিয়ে এসেছিল, তাই তার ছেলের গায়ে পালিশ পড়েছে, নিষ্প্রভ করে দিয়েছে সে তার এ বাড়ির প্রথম গ্র্যাজুয়েট কাকাকে। তবে কি কানু মানু আর সুবলও এই একরকমই হবে? দর্জিপাড়ার সেই গলিটা এসে বাসা বাঁধবে সুবর্ণর এই হালকা ছিমছাম ছবির মতো গোলাপি রঙা বাড়িটার মধ্যে। কিন্তু সুবর্ণলতাই বা এমন অনমনীয় কেন? কিছুতেই ভেঙে মাটিতে লুটিয়ে পড়বে না কেন? ভেঙে পড়তে পড়তে আবার খাড়া হয়ে ওঠে কেন? এত প্রতিবন্ধকতাতেও ধাড়ি মেয়ে পারুলকে সে স্কুলে ভর্তি করতে বদ্ধপরিকর কেন? প্রবোধচন্দ্র বাইরে থেকে ঘুরে এসে রাগে গনগন করতে করতে বলে, এসব কি শুনছি? পাশের বাড়ির পরিমলবাবুর ছেলেকে দিয়ে নাকি পারুকে স্কুলে ভর্তি করতে পাঠিয়েছিলে? পাঠিয়েছিলাম তো, সুবর্ণ সহজ গলায় বলে। পারু বকু দুজনকেই। চুলোয় যাক বকুল, পারুকে পাঠিয়েছিলে কি বলে? এই পর্যন্ত ওটা ওর হয়ে ওঠেনি বলে। হয়ে ওঠেনি বলে?
প্রবোধ সহসা একটা কুৎসিত মুখভঙ্গি করে ওঠে। সেই ভয়ঙ্কর দরকারি কাজটা হয়ে ওঠেনি বলে রাজ্য রসাতলে গেছে, পৃথিবী উল্টে গেছে, চন্দ্র সূর্য খসে পড়েছে, আর তাই তুমি একটা ছোঁড়ার সঙ্গে ওই ধাড়ি ধিঙ্গি সমস্ত মেয়েকে... থামো, অসভ্যতা করো না। ওহ বটে, অসভ্যতাটা হলো আমার, আর তোমার কাজটা হয়েছে খুব সুসভ্য। পরের কাছে মুখাপেক্ষী হতেই বা গেলে কোন মুখে? এদিকে তো মানের জ্ঞান টনটনে। অভাবে স্বভাব নষ্ট চিরকেলে কথা, সুবর্ণ বলে। যার নিজের তিনকুলে করবার কেউ থাকে না, পরের দরজায় হাত পাতবে, এটাই তো স্বাভাবিক। ও, তোমার কেউ কিছু করে না? আচ্ছা নেমো খারাপ মেয়ে মানুষ তো। বলে সারাটা জীবন এই ভেড়াটাকে এক তিল স্বস্তি দিলে না, শান্তি দিলে না, বিশ্রাম দিলে না, নাকে দড়ি দিয়ে ছুটিয়ে মারলে, তবু বলতে বাঁচছে না কেউ কিছু করে না? সুবর্ণ স্থির স্বরে বলে, যা কিছু করেছ সব আমার জন্যে। তা নয়তো কি, আমার জন্যে? আমার কি দরকার ছিল? মায়ের ছেলে মায়ের কাছে পড়ে থাকতাম। সুবর্ণ ওই অপরিসীম ধৃষ্টতার দিকে তাকিয়ে বলে, শুধু মায়ের ছেলে? আর তোমার নিজের জঞ্জালের স্তূপ, তাদের কথা কে ভাবত? তারা তাদের বংশের ধারায় মানুষ হতো, এক একটি সাহেব বিবি করে তোলার দরকার ছিল না কিছু। বলে দিচ্ছি, বকুল যায় যাক, পারুর কিছুতেই বিনুনি দুলিয়ে স্কুলে যাওয়া চলবে না, ব্যাস। পারু যাবে। কি বললে? আমি বারণ করছি তবু পারু যাবে? তোমার সঙ্গে তর্ক করতে চাই না, আমি যা করেছি বুঝেই করেছি, আর সেটা হবে, এই হচ্ছে আমার শেষ কথা। শেষ কথা? এই শেষ কথার উত্তরে আর কোন কথা বলতে পারত সুবর্ণর স্বামী কে জানে, কিন্তু সুবর্ণর ছেলে কথা কয়ে উঠল পাশের ঘর থেকে। পাশের ঘরে কানু বসে খবরের কাগজ পড়ছিল এবং দু ঘরের মাঝখানের খোলা দরজাটার কারণে মা বাপের প্রেমালাপ শুনছিল। হঠাৎ অসহিষ্ণু গলায় বলে উঠল, মার মুখে চিরদিনই ঠাকুমাদের সমালোচনা শুনে এসেছি, আর স্বভাবতই ভেবে এসেছি দোষ তাদেরই। এখন বুঝতে পারছি গলতটা কোথায়। বলল, এই কথা বলল সুবর্ণর মেজ ছেলে। অসহিষ্ণু হয়ে বলে উঠল, বাবা যখন মাকে নেমো খারাপ মেয়ে মানুষ বিশেষণে বিভূষিত করেছিল, তখন অসহিষ্ণু হয়ে ওঠেনি সে? যখন বাবা নিজের মেয়ে সম্পর্কে শিথিল মন্তব্য করে রাগ প্রকাশ করেছিল, তখনও চুপ করে থেকেছিল। অসহিষ্ণু হয়ে মন্তব্য প্রকাশ করে উঠল মায়ের দুঃসহ স্পর্ধায়। বলে উঠল, এখন বুঝতে পারছি গলতটা কোথায়। কিন্তু আশ্চর্য, সুবর্ণলতা ধমক দিয়ে থামিয়ে দিল না তাকে, চিৎকার করে প্রতিবাদ করে উঠল না। সুবর্ণলতা যেন হঠাৎ চড় খাওয়া মুখে শিথিল স্খলিত গলায় প্রশ্ন করল, কি বললি? কি বললি তুই? বলল আর মাটিতে বসে পড়ল। কানু মায়ের সেই নিষ্প্রভ অসহায় মুখের দিকে ক্রুদ্ধ দৃষ্টি হেনে ও ঘর থেকে অন্য ঘরে চলে গেল, খবরের কাগজখানা হাত থেকে আছড়ে ফেলে দিয়ে। কানুর চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ধ্বনিত হল, আর কি জানো তো, খালি মূর্ছা যেতে, ওইতেই সবাইকে জব্দ করে রাখতে চাও। আর কিছু করল না। জল জল পাখা পাখা বলে ব্যস্ত হল মুক্তকেশীর ছেলে। সুবর্ণলতার জীবনটা যার সঙ্গে আষ্টে পৃষ্ঠে বাঁধা, যে নাগপাশের বন্ধন থেকে মুক্তির উপায় খুঁজে পায়নি সুবর্ণলতা। সুবর্ণলতার সংসার ত্যাগিনী মা নাকি সংসার ত্যাগের প্রাক্কালে বলে গিয়েছিল, ওটা নাগপাশী না লতাপাতার বন্ধন, তাই দেখবে বাকি জীবনটা। কিন্তু তাতে সুবর্ণর কি হল? সুবর্ণ কি পেল তা থেকে? পেল না কিছু, পায় না। এইটাই যে নিয়ম পৃথিবীর। অনেক দিনের সাধনা চাই, এক যুগের তপস্যা আর সাধনা পরবর্তী যুগকে এনে দেয় সাধনার সিদ্ধি, তপস্যার ফল। অনেক কেন আর অনেক বিদ্রোহ নিষ্ফল ক্ষোভে মাথা কুটে কুটে মরে, তলিয়ে যায় অন্ধকারে, তারপর আসে আলোর দিন। তবু যারা অন্ধকারে হারিয়ে গেল, তাদের জন্যেও রাখতে হবে বই কি এক বিন্দু ভালোবাসা,
এক বিন্দু শ্রদ্ধা, এক বিন্দু সমীহ। হয়তো সুবর্ণলতার জন্যেও আসবে তা একদিন। হয়তো সুবর্ণলতার আত্মা সেই পরম প্রাপ্তির দিকে তাকিয়ে একটু পরিতৃপ্তির নিঃশ্বাস ফেলবে, বলবে, সারা জীবন যার জন্যে জ্বলেছি আর জ্বালিয়েছি, পুড়েছি আর পুড়িয়েছি, কোথাও কোনোখানে তবে সার্থক হয়েছে সে। কিন্তু কবে সেই পরিতৃপ্তির নিঃশ্বাসটুকু ফেলতে পাবে সুবর্ণলতার আত্মা? আজও কি অগণিত সুবর্ণলতা মাথা কুটে মরছে না এই আলোকোজ্জ্বল যুগের চোরা কুঠুরির ঘরে? রুদ্ধ কণ্ঠে বলছে না, তোমরা শুধু সমাজের মলাটটুকু দেখেই বাহবা দিচ্ছ, আত্মপ্রশংসায় বিগলিত হচ্ছ, আত্মপ্রচারের জৌলুসে নিজেকেই নিজে বিভ্রান্ত করছ? খুলে দেখছ না ওর ভেতরের পৃষ্ঠা? দেখো সেই ভেতরের পৃষ্ঠায় কোন অক্ষর, কোন ভাষা, কোন লিপি। সেখানে যে অগণিত সুবর্ণলতা আজও অপেক্ষা করছে কবে পাপের শেষ হবে তার প্রতীক্ষায়। বলছে না তারা, কবে অহংকারী পুরুষ সমাজ খোলা গলায় স্বীকার করতে পারবে, তুমি আর আমি দুজনেই ঈশ্বর সৃষ্ট, তুমি আর আমি দুজনেই সমান প্রয়োজনীয়? কবে ঈর্ষাপরায়ণ পুরুষ সমাজ মুক্ত মনে বলতে পারবে, তোমাকে যে স্বীকৃতি দিতে পারিনি সেটা তোমার ত্রুটির ফল নয়, আমার ত্রুটির ফল। তোমার মহিমাকে মর্যাদা দিতে বাঁধে সেটা আমার দুর্বলতা, তোমার শক্তিকে প্রণাম করতে পারি না সেটা আমার দৈন্য। নিজেকে তোমার প্রভু ভাবার অভ্যাসটা ত্যাগ করতে আমার অভিমান আহত হয়, তাই দাস সেজে তোমায় রানী করি। আজও তোমাকে রুদ্ধ করে মুঠোয় পুরে রাখতে চাই, তাই চাটু বাক্যের তোয়াজ করি। আর আমার শিল্পে, সাহিত্যে, কাব্যে, সঙ্গীতে যে তোমার বন্দনা গান করি, সে শুধু নিজেকে বিকশিত করতে। তুমি আমার প্রদীপে আলোকিত হও, এই আমার সাধ। আপন মহিমায় ভাস্বর হও, এতে আমার আপত্তি। তাই তুমি যখন গুণের পরিচয় দাও, তখন করুণার হাসি হেসে পিঠ চাপড়াই। যখন শক্তির পরিচয় দাও, তখন বিরক্তির ভ্রুকুটি নিয়ে বলি, ডেপোমি। আর যখন বুদ্ধির পরিচয় দাও, তখন তোমাকে খর্ব করবার জন্যে উঠে পড়ে লাগি। তোমার রূপবতী মূর্তির কাছে আমি মুগ্ধ ভক্ত, তোমার ভোগবতী মুক্তির কাছে আমি বশম্বদ, তোমার সেবাময়ী মূর্তির কাছে আমি আত্মবিকৃত, তোমার মাতৃমুক্তির কাছে আমি শিশু মাত্র। কিন্তু এগুলি একান্তই আমার জন্যে হওয়া আবশ্যক। হ্যাঁ, আমাকে অবলম্বন করে যে তুমি, সেই তুমিটিকেই মাত্র বরদাস্ত করতে পারি আমি। তবে বাইরের তুমি হচ্ছ বিধাতার একটি হাস্যকর সৃষ্টি। কে জানে কবে এসব বলতে পারবে সুবর্ণলতার আত্মা? হয়তো পাবেই না। এই তো পুরুষের হৃদয় রহস্য। এই মনের ভাব খুলে বলতে পারবে কোনোদিন পুরুষ সমাজ? মনে হয় না। শুধু আধুনিকতার বুলি আওড়ে দেখাবে, দেখো আমি কত উদার, আমি কত মুক্ত। যুগের রং লাগিয়ে লাগিয়ে বলবে, দেখো তোমাকে কত বর্ণাঢ্য করে তুলেছি। কিন্তু সে রং পুতুলের রং, প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করবার সাধনা নেই তার। পুতুলে রং লাগিয়েই খুশি। সেই রংচঙে পুতুলগুলি তুলে ধরবে বিশ্ব সমক্ষে, বলবে, দেখেছ, দেখো দেখো আমাদের কত ঐশ্বর্য। বিদ্যাপতির আর বাড়ির বিদ্যেই কুলোচ্ছে না। খবরের কাগজখানা আছড়ে ফেলে দিয়ে কানুর তীব্র বিরক্তি ভরে এ ঘরে এসে পারুকে উদ্দেশ্য করে বলে কথাটি। কানুর এই গায়ে পড়ে ব্যঙ্গ করতে আসায় রাঙা হয়ে উঠল পারুর মুখ। ঠোঁটটা কামড়ে চুপ করে রইল। সুবর্ণলতার অন্তর প্রকৃতির সঙ্গে হয়তো মিল আছে তার, মিল নেই বাইরের প্রকৃতির। চোপা করবার দুরন্ত ইচ্ছেকে দমন করে চুপ করে থাকে সে। এখন চুপ করেই থাকে হাতের খোলা বইখানা মুড়ে। কানু একবার তার সেই বইখানার দিকে দৃষ্টিপাত করে বলে, নাটক নোবেলে তো শ্রাদ্ধ করেছ, ওই মাথায় আর যোগ বিয়োগ গুণভাগ ঢুকবে? পারুল এবার কথা কইল, বলল, ঢুকবে কিনা সে পরীক্ষা তো করা হয়নি। ইস, কথা শেখা হয়েছে যে দেখছি খুব। নোবেলের যা ফল! লেখাপড়া শেখা তোর কর্ম নয়, বুঝলি? আমার এক বন্ধুর ছোট বোন, মানে তোর মতন একটা মেয়ে, আসছে বার এন্ট্রান্স পরীক্ষা দিবে। হ্যাঁ, সেসব মাথাই আলাদা।
মাথাটা নিয়েই বোধহয় জন্মেছিল তোমার বন্ধুর বোন। কানু ব্যঙ্গ হাসি হাসে। তাছাড়া তোমার দ্বারা কিচ্ছু হবে না, বুঝলে? শুধু মাতৃদেবীর মতন বড় বড় কথা শিখবে তুমি। পারু তার প্রকৃতিটা লঙ্ঘন করতে চায় না, তবু সে বলে ফেলে, মা ভাগ্যিস ওই বড় বড় কথাগুলো শিখেছিলেন মেজদা, তাই তোমারও এত বড় কথা বলার সুযোগ হচ্ছে। সত্যি? বাহ, বেশ বুদ্ধি হয়েছে তো দেখছি খেন্দুর। না, ভালো দেখে একটা বর তোকে দিতে হচ্ছে, বলে চলে যায়। কানু ভানুর মতো অত সিরিয়াস নয়, তাই ব্যঙ্গই করে সে। গল্পকথনময় কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা। আজ চতুর্দশ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।